হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ক্লাস 9-এর ইতিহাসের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, আমি সেখান থেকে এমসিকিউ প্রথম অধ্যায়ে সেখান থেকে কিছু এমসিকিউ তোমাদের জন্য আমি এনেছি। এটা হচ্ছে থার্ড পার্ট। এর আগে ছোট প্রশ্নের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম ছোট প্রশ্ন নিয়ে, তার আগে হয়েছিল একটু বড় প্রশ্ন দিয়ে। তা আজকে এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে। যারা আগের পার্টগুলি দেখোনি তারা আই বাটন থেকে দেখে নেবে বা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। হিস্ট্রি প্লে লিস্টের মধ্যে যে হিস্ট্রি আছে তার মধ্যে থেকে এইগুলো পেয়ে যাবে। আচ্ছা, আশা করা যাচ্ছে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেই কামনা দিয়েই আজকে শুরু করলাম আমার প্রথম প্রশ্ন উত্তরে আসা। ফরাসি বিপ্লবের জনক বলা হয় কাকে? সোরসলুইকে, নেপোলিয়নকে, রুশোকে না ভলতেয়ারকে? জনক বলা হয় রুশোকে। ফরাসি বিপ্লবের জনক, রুশোর নাম বারবারই আসবে। ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন অসাম্যের সূত্রপাত ডেনিস দিদেরা, ডি.এল.এম. বার্ড, রুশো, কেনে। তাহলে অসাম্যের সূত্রপাত গ্রন্থটি রচনা করেন রুশো। চার্লস ডিকেন্স রচিত কোন উপন্যাসটি ফরাসি বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা? ফরাসি বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা চার্লস ডিকেন্সের যে উপন্যাসটি, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ হচ্ছে যে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লেখা এ টেল অফ টু সিটিজ। একটা টু সিটিজ মানেই বুঝতে পারছে দুটো শহরের গল্প। একটা হচ্ছে প্যারিস আর একটা হচ্ছে লন্ডন। ইংল্যান্ডের লন্ডনেও তখন ভিক্টোরিয়ান যুগ চলছিল। সেই সময়কার যে কনফ্লিক্ট এবং এই প্যারিসের যে চলছিল, যে সরস লুইয়ের সময়কার যে সময় বাস্তিল দুর্গ ছিল, সেই সময়কার ইতিহাস নিয়ে প্রেক্ষাপটেই কিন্তু চার্লস ডিকেন্সের টেল অফ টু সিটিজ গল্পটি লেখা, উপন্যাসটি লেখা। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। কথাটি বলেছেন মন্তেস্কু, রুশো, দিদেরা, ভলতেয়ার। এই কথাটি বলেছিলেন রুশো। অভিজাতরা ফ্রান্সের প্রাচীন ব্যবস্থায় কোন সম্প্রদায়ভুক্ত ছিলেন? অভিজাতরা প্রথম শ্রেণীর সম্প্রদায়, দ্বিতীয় সম্প্রদায়, তৃতীয় সম্প্রদায় না চতুর্থ সম্প্রদায়? তারা ছিলেন দ্বিতীয়। প্রথম রাজা, তারপরে দ্বিতীয় ছিল এই অভিজাতরা। ফ্রান্সের তৃতীয় শ্রেণীর মানুষরা ছিল কত শতকরা? ছিল শতকরা কত শতাংশ? যারা আসল মানুষ আর কি, বেশিরভাগ মানুষ, তারা শতকরা ছিলেন 99% বা 50 ভাগ না 97 ভাগ না 80 ভাগ? এরা ছিলেন 97 ভাগ সাধারণ মানুষ। বাদ বাকিরা ছিল অভিজাত এবং যাজক শ্রেণী এবং রাজা নিজে। এগুলির মধ্যে কারা তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল না তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত? কৃষক সম্প্রদায়, মজদুর সম্প্রদায়, শ্রমিক সম্প্রদায়। এই তিনটে সম্প্রদায় তৃতীয় শ্রেণীভুক্ত ছিল। যাজকরা ছিল না। যাজক সম্প্রদায় কিন্তু তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল না। তাহলে এর সঠিক উত্তর হবে যাজক সম্প্রদায়। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল যাজকরা, অভিজাতরা, বুর্জোয়ারা, সাকুলেতরা। তাহলে তৃতীয় সম্প্রদায়ের মুখপাত্র ছিল বুর্জোয়ারা। বুর্জোয়ারাই তৃতীয় পক্ষের হয়ে কথা বলতো। দ্য পার্সিয়ান লেটার্স এর রচয়িতা কে ছিলেন? পার্সিয়ান লেটার্স এর রচয়িতা কে ছিলেন? মন্তেস্কু, কেনে, ভলতেয়ার, রুশো। তাহলে এটা রচয়িতা ছিলেন মন্তেস্কু। দ্য পার্সিয়ান লেটার্স, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে যে এই বিখ্যাত বইগুলো কে লিখেছিলেন আর কি। দার্শনিকের অভিধান গ্রন্থটি রচনা করেন মন্তেস্কু, কেনে, ভলতেয়ার, রুশো। তাহলে এটি ভলতেয়ারের লেখা। দার্শনিকের অভিধান গ্রন্থটি লিখেছিলেন ভলতেয়ার। সব দার্শনিক ছিলেন তারা। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু, অ্যাডাম স্মিথ, ভলতেয়ার, রুশো।
অবশ্যই মন্তেস্কু। মন্তেস্কু ছিলেন ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট পুস্তিকার রচয়িতা লিও ল্যাব্রোস, অ্যালবার্ট গুডউইন, অ্যাবেসিয়াস। তাহলে এই পত্রিকাটি লিখেছিলেন, পুস্তিকাটি লিখেছিলেন হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, অ্যাবেসিয়াস। ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? কৃষকরা, অভিজাতরা, যাজকরা না বুর্জোয়ারা? অবশ্যই অভিজাতরা। অভিজাতরাই প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন রাজার বিরুদ্ধে। কত তারিখে টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। টেনিস কোর্টের শপথ 4ই আগস্ট, 14ই জুলাই, 17ই জুন না 20ই জুন? অবশ্যই 20 জুন। আর সালটা ছিল 1789 সাল। 1789 সালে 20 জুন। 1789 সালে 20 জুন টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ঝড়ের সমুদ্র পাখি নামে কে পরিচিত ছিলেন? ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে ঝড়ের সমুদ্র পাখি নামে কে পরিচিত ছিলেন? মন্তেস্কু না রুশো, সরসলুই, রোবসপিয়ার? ছিলেন রুশো। রুশো খুবই বিখ্যাত দার্শনিক ছিলেন। জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন মন্তেস্কু, রুশো, ক্যানে, দিদেরা? তাহলে রুশো। জনগণের সার্বভৌমত্ব তত্ত্বের প্রবক্তা হলেন রুশো। ডিসকোর্স অন ইনইকুয়ালিটি, ডিসকোর্স অন ইনইকুয়ালিটি গ্রন্থে নিজস্ব বক্তব্য লিপিবদ্ধ করেন দার্শনিক মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, কুয়েসনে? অবশ্যই রুশো। ডিসকোর্স অন ইনইকুয়ালিটি, এটা রুশো। ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন রুশো, মিরাবো, লাভেভার, ডেনিস দিদেরা? এটা বলেছিলেন লাভেভার। ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছিলেন লাফেভার। ফরাসি বিপ্লবকে দার্শনিকের ষড়যন্ত্র বলেছিলেন নেপোলিয়ন, রোবসপিয়ার, এডমান বার্ক, দান্তে? এটা বলেছিলেন এডমান বার্ক। ফরাসি বিপ্লবকে দার্শনিক ষড়যন্ত্র বলেছিলেন এডমান বার্ক। এসে অন প্রিভিলেজ গ্রন্থটি রচনা করেন আবেসিয়াস, মিরাবো, কেনে, দান্তে? এটি রচনা করেন আবেসিয়াস। এসে অন প্রিভিলেজ। ফ্রান্সের কোন শ্রেণীর অভিজাতদের নোবিলিটি অব দ্য সোর্ড বলা হতো? পোশাক দেখে বলা হতো? বংশানুক্রমিক না উচ্চ অভিজাতদের না নিম্ন অভিজাতদের? এটা বলা হতো বংশানুক্রমিক যারা অভিজাত তাদেরকে বলা হতো নোবিলিটি অব দ্য সোর্ড, যারা বংশানুক্রমিক অভিজাত। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এটি ঘোষণা করেন চতুর্দশ লুই, রোবসপিয়ার, ভলতেয়ার, রুশো? এটি ঘোষণা করেন রোবসপিয়ার। রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এটি ঘোষণা করেন রোবসপিয়ার। রাজা সরসলুইয়ের প্রাণদণ্ড হয় কারণ তিনি বিপ্লবের বিরোধিতা করেন, স্বৈরাচারী ছিলেন, বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন, বিপ্লবী ছিলেন? তিনি বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন, এই দণ্ডতেই তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কারণেই তার মৃত্যুদণ্ড হয়েছিল। প্যারি কমিউনের নেতৃত্ব দিয়েছিলেন আবেসিয়াসের নেতৃত্বে প্যারি কমিউন, মুনিয়ারের নেতৃত্বে প্যারি কমিউন হয়েছিল না বেইলির নেতৃত্বে প্যারি কমিউন হয়েছিল না লাফেয়াতের নেতৃত্বে প্যারি কমিউন হয়েছিল? প্যারি কমিউন হয়েছিল লাফেয়াতের নেতৃত্বে। ফরাসি বিপ্লবের প্রাক্কালে জাতীয় সভা তৃতীয় স্টেটের প্রতিনিধিরা, মনে রাখবে, তৃতীয় স্টেটের প্রতিনিধিরা যাদের সংখ্যা সব থেকে বেশি ছিল, প্রতিনিধিরা আপত্তি করেন ভোটদান পদ্ধতি নিয়ে, বসার পদ্ধতি নিয়ে, রাজপথ নিয়ে, আইন পাশের পদ্ধতি নিয়ে।
অবশ্যই তারা ভোটদান পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন, কারণ অভিজাতদের ভোট ছিল এক, রাজার ভোট ছিল এক, যাজকদের এক ভোট ছিল, এবং সাধারণ মানুষদের পক্ষে কিন্তু ভোট ছিল এক, যাদের সংখ্যায় বেশি তাদেরও একটি ভোট। ফলে যে কোনো জিনিস পাস হয়ে যেত অভিজাত এবং যাজকদের দ্বারাই, যেগুলো পাস হয়ে যেত, কারণ সবারই ভোটের মান হচ্ছে এক। তাহলে আজকে এইটাই শেষ করছি, আশা করি তোমাদের কাজে লাগবে এটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তৃতীয় সেমিস্টার সামেটিভের জন্য তৈরি হবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যারা দেখো এখনো পর্যন্ত করনি সাবস্ক্রাইব করবে। আর যে সম্বন্ধে তোমরা জানতে চাও সেই সম্বন্ধে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাবে, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও তৈরি করার। তোমরা সবাই ভালো থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, like and comment and subscribe please.